শুরু হচ্ছে লেখক আরমান চৌধুরীর লেখা বাস্তব কালো জাদু। এই ঘটনাটি একজন ভিক্টিমাইজড হওয়া নারীর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। আমরা সেই নারীর জবানেই এই ঘটনাটি শুনব। শুরু হচ্ছে বাস্তব কালো জাদু। আজ বিয়ের 4 বছর অতিবাহিত হয়ে গেল, কিন্তু আজও আমি স্বামীর আদর অনুভব করতে পারিনি। কেননা শাশুড়ি আর স্বামী দুজনে মিলে আমাকে প্রতিনিয়ত নানা রকমের অত্যাচার করত। তার মধ্যে উল্লেখ্য প্রতি রাতে সিলিন্ডার দিয়ে মারধর, এমনকি মিলনে অসম্মতি জানালে সিগারেটের ঠেকা দেওয়া। মাঝে মাঝেই মেয়েদের সামনে আমাকে করা হতো পৈশাচিক নির্যাতন। এরপরও আমি ছেলের দিকে তাকিয়ে সংসার করতাম, কিন্তু যত সময় পার হচ্ছে তত নিপীড়িত অত্যাচার বেড়েই চলছে। শেষমেশ যন্ত্রণা সহ্য করতে না পেরে বাবাকে কল দেওয়া হয়। বাবা এসে আমাকে বাড়িতে নিয়ে যায়। বাবা পেশায় একজন স্কুলের সহকারী শিক্ষক। তখন আমার মনে হলো কারাগার থেকে মুক্তি পেয়ে স্বর্গে ফেরত এসেছি। তার কয়েকদিন পর বাবাকে নিয়ে মার্কেটে যাচ্ছিলাম। এমন অবস্থায় এক অদ্ভুত কাণ্ড ঘটে যায়। গাড়ি থেকে নেমে যখন রিক্সাওয়ালা ভাইকে টাকা দিতে গেলাম, তখন দেখি বাবা গাড়ি থেকে নেমেই ডাস্টবিনে বমি করছে, আর সেখানে কি যেন খুঁজছে। বাবাকে কিছু জিজ্ঞেস করলে সে কোনো জবাব দেয় না। তারপর বাসায় এসে বলে, মা, আমার খুব কষ্ট হচ্ছে, বুকের জ্বালাপোড়া আর সহ্য করতে পারছি না। সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় তাকে। ডাক্তার বলল, আমি তো তেমন কোনো সমস্যা দেখতে পারছি না, হয়তো গ্যাস্ট্রিকের সমস্যা। এটা শুনে আমি আশ্চর্য হলাম। বাবার বুকে কত জ্বালা পোড়া, আর ডাক্তার বলে কোনো সমস্যা নেই। কেন জানি মনটা আজ অস্থির লাগছে। সকালে ঘুম থেকে উঠেই গ্রাম্য কবিরাজের কাছে যাওয়া হয়, আর সব সমস্যা খুলে বলতেই কবিরাজ লাফিয়ে ওঠে। তোমার বাবার ওপর এক শক্তিশালী জিন ভর করে আছে, যা আমার পক্ষে দূর করা সম্ভব নয়। অন্য কারো কাছে গিয়ে চেষ্টা করতে পারো। এটা আমি শুনে প্রচণ্ড শ্বাসকষ্টে ছটফট করা শুরু করি। পরের দিন 1 কিলোমিটার পথ হেঁটে এক তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়া হয়। আমি মুখ থেকে সবকিছু বলতেই তিনি সবকিছু বুঝে নেন। তান্ত্রিক বললেন, তোমার বাবাকে কালো জাদু করা হয়েছে, যেটি 41টি সেলাইয়ের মাধ্যমে করা হয়েছে। এটি সবথেকে ভয়ঙ্কর এবং মারাত্মক কালো জাদু। কিন্তু কেন, কে এমন কাজ করলো? তা বলা যাবে না। তোমার বাবাকে বাঁচানোর জন্য কিছু নিয়ম নীতি অনুসরণ করতে হবে, না হয় পরবর্তী মারাত্মক রূপ ধারণ করবে এটা। এমনকি মৃত্যু হতে পারে। সেটা মহান আল্লাহ তাআলা ব্যতীত কেউই জানে না। আমি বললাম, শীঘ্রই বলুন কি করতে হবে আমাকে। তান্ত্রিক বলল, তোমাকে মোট 6টি তাবিজ দেওয়া হবে। 4টি তাবিজ মাঝরাতের বাড়ির 4 কর্নারে পুঁতে দেবে। বাকি 2টি তোমার বাবার হাতে, একটি অপরটি তোমার কাছে রেখে দেবে, যেন তোমার উপর ওই জিনটি ভর করতে না পারে। তার মেয়াদ হবে 41 দিন। তাছাড়া আরও কিছু কাজ আছে যা করতে হবে তোমাকে। আমি বললাম, হ্যাঁ অবশ্যই। তান্ত্রিক বললেন, কিছু তৈলাক্ত জিনিসও দিলাম। এগুলো রাত 12টা থেকে 12:30টার মধ্যে তোমার বাবার পিঠে মালিশ করে দেবে। তাছাড়া ইলিশ, চিংড়ি, ডিম এসব খাওয়া একেবারে নিষেধ। এভাবে টানা 41 দিন কার্যক্রম চালিয়ে যেতে হবে। একদিন অসম্পূর্ণ হলে কিন্তু সম্পূর্ণ চেষ্টা ব্যর্থ হবে। পরের দিন আমি তান্ত্রিকের কথা অনুসারে গভীর রাত্রে তাবিজ 4টি 4 কর্নারে পুঁতে দেওয়ার জন্য বাহির হলাম। হঠাৎ খেয়াল হলো কেউ যেন আমায় পিছুটান করছে, যেটা আমি একদম সম্পূর্ণভাবে অনুভব করছি। ততক্ষণে প্রচণ্ড মাত্রায় বাতাস শুরু হয়। সঙ্গে সঙ্গে আমার বুকটা তরতর করে কেঁপে ওঠে। এরপরও আমি অনেক কষ্টে তাবিজগুলো মাটিতে পুঁতে দিয়ে বাড়িতে চলে আসি। আসার পর আবেগের টানে বাবাকে জড়িয়ে কান্না শুরু করে দেই। আমি তোমাকে হারাতে পারবো না বাবা, দরকার হলে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়তে থাকবো, তারপরও শত্রুদের কাছে পরাজিত হব না। মানুষ কতটা নির্লজ্জ ও নিষ্ঠুর প্রকৃতির হলে বাবার মতো নিরীহ মানুষের উপর কালো জাদু করতে পারে। ভেবেই যেন রাত শেষ হয় না। একটু ঘুম আসতেই এক ভয়ঙ্কর স্বপ্নের সম্মুখীন হতে হয়। তখনই আমার ঘুম ভেঙে যায়।
স্বপ্নে দেখতে পেলাম এক ভদ্র মহিলা মাঝরাতে চুপি চুপি এক তান্ত্রিকের কাছ থেকে বাক্স নেয়। বাক্সটি নিয়ে মহিলা তাড়াতাড়ি বাসায় ঢুকে পড়ে। বাসায় এসে যখন বাক্সটি খোলা হয় তখন দেখা যায় বাক্সের ভেতরে একটি হার। সেই হারের মধ্যে 7টি জিনের নাম লেখা, আরেকটি প্রাণীর টাটকা লিভার, আর কিছু কালো বালি। এগুলো নিয়ে সে আমার বাবার উপর ব্ল্যাক ম্যাজিক করেছে। ব্ল্যাক ম্যাজিকের শর্ত হচ্ছে রাত 12টা থেকে 1টার মধ্যবর্তী সময়ে হাড়টি ভেঙে ফেলা আর লিভারটি সারা বাড়িতে সংস্পর্শ করা। পরিশেষে বাক্সটি মাটিতে পুঁতে দেওয়া। কিন্তু কে এই মহিলা তা আজও রহস্যময়। তান্ত্রিকের নিয়ম অনুসারে সবকিছুই ঠিকঠাক চলছিল, এমনকি বাবার বুকের ব্যথাও কমে যেতে লাগলো। মনে হচ্ছে পরিবারে সুখ ও সমৃদ্ধি ফিরে এসেছে, যার জন্য আমি শ্বশুর বাড়ি ফেরত যাই। তার কয়েকদিন পর বাবা আমাকে কল দেয়, মা, আমার অবস্থা ভালো না। কেননা তুমি যেসব খাবার খেতে নিষেধ করেছিলে সেসব খাবার তোমার মা আমাকে আরো বেশি করে খেতে দেয়। আমাকে অদ্ভুত কণ্ঠে বলে হাতের তাবিজটি খুলে ফেলতে, কিন্তু তোমার মা আমার এই তাবিজটি স্পর্শ করতে পারে না। কথাটি শুনে তান্ত্রিকের কথা মনে পড়ে যায়। সেই জিনটি তোমার মায়ের ওপরও ভর করতে পারে, যাতে তুমি কাজটি সম্পূর্ণ করতে না পারো। আজ তো তাই মনে হচ্ছে। আমি বাবার কথা শোনা মাত্রই কাপড় চোপড় গুছিয়ে চলে আসতে রেডি হচ্ছিলাম। ততক্ষণে শাশুড়ি আম্মা জিজ্ঞেস করলো, কই যাচ্ছ তুমি? বাবা খুবই অসুস্থ, তাই হসপিটালে নিয়ে যেতে হবে। তুমি এসেছো মাত্র 3 দিন হয়নি, আবারও চলে যাওয়ার জন্য যত সব বাহানা। তোমার কি সেখানে কারোর সাথে লাইন আছে নাকি, যার জন্য এত তাড়াহুড়া? মুখ সামলে কথা বলবেন আম্মা। ছি ছি, এসব কি বলেন আপনি? এত কথা আমি শুনতে চাই না। তুমি যেতে পারবে না, এটাই ফাইনাল। না, আমার যেতেই হবে। আমার কথা অমান্য করে যদি যেতে মন চায় তাহলে চলে যাও, তার পরিণতি কিন্তু খুবই খারাপ হবে। এরপরও আমি শাশুড়ি আমার কথা না শুনে চলে আসি বাড়িতে। এসে দেখলাম সত্যিই বাবা অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। আর কিছু জিজ্ঞেস করলে বলেই না। তখন আমি তান্ত্রিকের কাছে গেলাম। তান্ত্রিক বলল, তুমি সঠিকভাবে শর্তগুলো মেনে চলতে পারোনি, এখন আমার কিছুই করার নেই। এসব শুনে আমি বেশ কয়েকটি কবিরাজের কাছে গেলাম, কিন্তু তাদের কাছে গিয়ে কোনো লাভ হয়নি। আমি সত্যিই ব্যর্থ। শেষমেশ হুজুর সাহেবের কাছে যাওয়া হয়। উনি আমায় বললেন, যদি তোমার বাবা আমার সামনে নিজের মুখে নামটি বলতে পারে তাহলে আমি বাকি পদক্ষেপ গ্রহণ করব। এর আগে কিছুই বলা যাবে না। শেষমেশ আমার বাবা হুজুরের সামনে নিজের নামটি উচ্চারণ করতে ব্যর্থ হয়। তার 2 সপ্তাহ পরে বাবার মৃত্যু হয়। গ্রামের সবাই মনে করে বাবা অসুস্থতার কারণে মারা গেছে, যেটা আমার মা পর্যন্ত জানতো না যে আসলে কি হয়েছে। ওইদিকে শাশুড়ির কথা অমান্য করায় আমার স্বামী আমাকে ডিভোর্স দেওয়ার কথা চিন্তা করে। আর কয়েকদিন পর সত্যি আমার ডিভোর্স হয়ে যায়। পালিয়ে বিয়ে করায় চাওয়া পাওয়ারও তেমন কিছুই ছিল না, বাকি ছিল শুধু বাচ্চাটা, তাও পাওয়া হয়নি। আইন আমার পক্ষে থাকলেও বাচ্চাটি আমার পক্ষে ছিল না। দুর্ভাগ্যের পরিহাস আর কপালের নিয়তি এমনই হয়তো ছিল। সে অনেক লম্বা কাহিনী, বলে বোঝানো সম্ভব নয়। এবার আসা যাক মূল কাহিনীতে। তখন আমার বয়স 17 বছর। আমি 10ম শ্রেণীতে পড়তাম। বাবা পেশায় একজন সহকারী শিক্ষক আর মা নার্সিংয়ে। তাছাড়া বাবার একমাত্র কন্যা সন্তান আমি। পরিবারে ছিল না কোনো অভাব, সংসার ছিল অনেক সুখের। তাছাড়া আমার এক প্রিয় বান্ধবী ছিল, নাম তার রীতা। দুজনের সম্পর্ক ছিল খুবই মধুর। একজন অপরজনকে ফেলে কিছুই খেতাম না এমন। হঠাৎ রীতা একদিন আমায় বলল, আমার বড় ভাইয়া তোমাকে পছন্দ করে, সে তোমার সাথে প্রেম করতে চায়। এটা শুনে আমি আশ্চর্য হলাম। কি বলো তুমি এসব? মাথায় প্রেম ভালোবাসা বলতে কিছুই ছিল না আমার তখন। সেভাবে কাউকে কল্পনাও করিনি। এটা শুনে আমি চুপচাপ বাসায় চলে এলাম। এর পরের মাসে আমার জন্মদিন ছিল। সেই জন্মদিনে রীতা তার আম্মুকে সঙ্গে করে আমার বাসায় আসে। আসার সময় কিছু মিষ্টি আর একটা 3 পিস নিয়ে আসে। তাদের দেখে আমি খুবই আনন্দিত হয়েছিলাম। আসলে যে সেটা আমার জন্য বিপদগ্রস্তের কারণ হবে তা এক মুহূর্তের জন্যও ভাবিনি। পরের দিন যখন 3 পিসটি খোলা হয় তখন দেখা যায় ওনার মধ্যে চুন মাখা। আমি তখনও কিছুই বুঝতাম না। সুন্দর করে সেগুলো ধুয়ে পরে ফেললাম। আম্মু বলল, তোমাকে অনেক সুন্দর লাগছে। এর কিছুদিন পর আমি বাড়ি পরিষ্কার করতে গিয়ে খাটের নিচে দেখি
লাল কাপড়ে মোড়ানো একটা তাবিজ, সাথে কিছু আলপিন আর শুকনো পাতা। আমি এগুলো ততটা গুরুত্ব না দিয়ে ডাস্টবিনে ফেলে দেই। সেদিনই আমি সব থেকে বড় ভুলটা করে ফেলেছি। যদি আমি আমার বাবা মাকে সবকিছু খুলে বলতাম, তাহলে আজ এত কষ্টের জীবন অতিবাহিত করতে হতো না। পরবর্তীতে ছেলেটি আমায় চিঠি দেয়, সেগুলো আমি আনন্দের সহকারে পড়তাম আর হাসতাম। এভাবে আস্তে আস্তে শুরু হয় প্রেম আর ভালোবাসা। আমি যেমন সুন্দর ছিলাম, তার বিপরীতমুখী ছিল ছেলেটি। এরপরও কেন জানি আমার ওকে অনেক ভালো লাগতো। এসএসসি পরীক্ষা সম্পূর্ণ হলে আমাদের রিলেশন সম্পর্কে বাবা সবকিছু জেনে যায়। তখন আমাকে অনেক বকাঝকা করা হয়। যদি আরেকবার এসব বিষয় আমার কানে আসে তাহলে বিয়ে দিতে বাধ্য হব, এসব বলা হয়। বারবার যখন বিষয়টি বাবার কানে প্রতিফলিত হচ্ছিল, তখন বিয়ের জন্য পাত্র ঠিক করা হয়। আর আমি শাশুড়ি আমার ধোকায় পড়ে পালিয়ে বিয়ে করে নেই। সেদিনই বাবা শপথ করলেন আমার মৃত লাশ যেন বাবার সামনে না আনে। গ্রামের মানুষদের কাছে বাবাকে মুখ দেখাতে পর্যন্ত লজ্জা লাগতো, আর সারাদিন বাসায় শুয়ে শুয়ে কান্নাকাটি করত। এভাবে একটানা 4 বছর পেরিয়ে যায়। 4 বছরের মধ্যে একবারও যোগাযোগ হয়নি বাবার সাথে আমার। আমিও নীরবে নীরবে খুব কান্নাকাটি করতাম। যখন বাবা মায়ের কথা মনে পড়তো, তখন মাথাটি দেওয়ালে ঠুকতাম। কেন যে এত বড় ভুলটা করলাম? সুখের সংসার ফেলে যেখানে সুখ খুঁজতে আসলাম, সেখানে দেখি মরুভূমি। প্রায় 4.5 বছর পর বাবা আমাকে কল দেয়, মা, তোকে একটিবারের জন্য দেখতে চাই। কতদিন বাঁচবো জানি না, তবে শরীরের অবস্থা ভালো না। তখনও আমি বুঝিনি বাবার হয়েছেটা কি। যখন ডাস্টবিনে বমি আর কি যেন খুঁজতে লাগলো, তখন আমি সব কিছু বুঝতে শুরু করি। আসলেই কেউ একজন আমার বাবাকে কালো জাদু করেছে। তান্ত্রিকের কাছে গিয়ে জিজ্ঞেস করতেই বিষয়টা আর বুঝতে বাকি রইল না। এছাড়া আমি পালিয়ে বিয়ে করার পেছনে সম্পূর্ণ শাশুড়ি আম্মা যুক্ত ছিল। তাছাড়া আমার বাবাকে কে কালো জাদু করেছে তা নিশ্চিতভাবে বোঝা মুশকিল। হয়তো বাবার সম্পত্তি আর টাকার লোভে কেউ কালো জাদু করেছে। তবে একটা বিষয় ক্লিয়ার যে তান্ত্রিক একজন ভট্ট মহিলার কথা বলেছিল। সে আমার শাশুড়ি আম্মা ব্যতীত। সেই ব্যাপারে আমার আর কাউকে সন্দেহ হয় না। যে মানুষটি আমাকে তাবিজ করতে পারে, সে মানুষটি আমার বাবাকে কালো জাদু করতে পারবে না। সে আর এমন কি, তাদের পরিকল্পনা ছিল বাবা যদি পাগল বা মরেও যায়, তবে সেই সম্পত্তি বা টাকার মালিক হব আমি। আমি মালিক হতে পারলে সেগুলো আমার স্বামী ভোগ করবে। তাছাড়া আরেকটি বিষয়, বাবাকে মূলত পাগল হয়ে যাওয়ার জন্য কালো জাদু করা হয়েছিল, কিন্তু সবকিছুর একটা পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। তেমনি কালো জাদু করার সময়ও কিছু মেয়াদ ছিল। সেগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া হারিয়ে ফেলায় বাবার জ্বালা যন্ত্রণা বেড়ে যায়। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই দোয়া করবেন আমার আগামী দিনগুলো যেন ভালোভাবে অতিবাহিত হয়। তো এই ছিল ঘটনা। আশা করছি আপনাদের ঘটনাটি ভালো লেগেছে, অ্যান্ড এই ঘটনার থেকে যে সকল শিক্ষা আমরা লাভ করলাম সেগুলো আপনারা আশা করছি ইন ফিউচারে অনুধাবন করতে সচেষ্ট হবেন। আর আসলে আমাদের সমাজে আমরা যেটা মনে করি যে পৃথিবী অনেক বেশি মডার্নাইজ হয়ে গিয়েছে। হয়তো এই কালো জাদু তাবিজ এগুলো অনেক আগের জেনারেশনের ব্যাপার, বাট ট্রাস্ট মি, এখন আমি যতটুকু আমার পার্সোনাল অপিনিয়ন, যে আমার মতে এখন এইগুলো আরও অনেক বেশি হয়ে থাকে এবং আমাদের সমাজে আড়ালে আবডালে আগের থেকে অনেক বেশি পরিমাণে এই সকল কালো জাদু চর্চা করা হয়ে থাকে এবং এই সব ব্যবহারের মাধ্যমে বিভিন্ন মানুষের ক্ষতি সাধন করা হয়। যতটা না উপকার করা হয়, তার থেকে কয়েকশো গুণ বেশি আসলে ক্ষতিটাই হয়ে থাকে। তো আর বেশি কথা বাড়াচ্ছি না, চলুন